কলকাতায় হোটেলে আগুনে ৫ বাংলাদেশি সহ মৃত্যু ৯, আশঙ্কাজনক বেশ কয়েকজন। একই পরিবারের ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। দ্রুতই মরদেহ দেশে আনার ঘোষণা। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট কাল। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। শুক্রবার সন্ধ্যায় শপথ। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সমমর্যাদার ভিত্তিতে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সম্পর্ক, বললেন উপদেষ্টা রিজভী। সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান। গ্যাস সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত। 2 থেকে বাড়িয়ে 3 মাসের জ্বালানি মজুতের পরিকল্পনা সরকারের। একনেকে 10 প্রকল্প অনুমোদন। এবং বন্ধ করা হবে দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন। চট্টগ্রামে গণশিক্ষা প্রতিমন্ত্রী। মনিটরিংয়ের আওতায় আসছে প্রাথমিক শিক্ষার পরিবেশ ও অবকাঠামো। জনপদ সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে 5 বাংলাদেশি সহ প্রাণ গেল 9 জনের। 5 জনের পরিচয় শনাক্ত হয়েছে। চিকিৎসা নিতে গিয়েছিলেন তারা। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 80 জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে বাংলাদেশ উপ হাইকমিশন। 9 জন মৃত্যুবরণ করেছেন। 6 জনের পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত, অন্যদের পরিচয় জানা যায়নি। আমরা বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কি করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা গাপ্তি আছে, যেমন এসি সার্ভিস করে না, সুইচগুলা অটো সুইচগুলা নষ্ট। 5 তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি আগুন লাগার পরও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। একদিন পরই ফেরার কথা ছিল দেশে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন। এই ঘটনায় দগ্ধ হয়ে সাভারের বাসিন্দা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে চলছে মাতম। এদিকে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আকস্মিক অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মুহূর্তে ঝরল বাংলাদেশিদের তাজা প্রাণ। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা। হৃদয় বিদারক এই ঘটনায় একই পরিবারের 4 জন কুষ্টিয়ার বাসিন্দা, যারা চিকিৎসা নিতে গত 3রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরে। ফেরার কথা ছিল 19 তারিখ বুধবার। তাই 18 আগস্ট ওঠেন কলকাতার একটি হোটেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান হোটেলে থাকা 8 বাংলাদেশি সহ 9 জন। এর মধ্যে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। সপরিবারে মারা গেছে। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক।
আসলে তার এই অকাল মৃত্যুতে আমাদের ভাষা নেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এদিকে কলকাতার একই ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। স্বজনরা জানান কসমেটিক্স পণ্য আনতে তিনি কলকাতায় গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোক। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। ওমর ফারুক, সময় সংবাদ। প্রায় 3 যুগ পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ কাল। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচার হবে পুরো প্রক্রিয়া। এদিকে সরকার দলীয় সংসদীয় সভার পরে জানানো হয় শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ রাজনৈতিক অঙ্গনে। প্রতিদ্বন্দ্বিতার মাঠে দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। ভোটের আগের দিন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত নয় ইসি, তারপরও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। সিসি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদত্যাগ এবং গণঅভ্যুত্থানের পর কে বসছেন দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে তা নিয়েও আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো একটা গণঅভ্যুত্থান হয়ে গেল 24 অগাস্টে, যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। এখানে কে রাষ্ট্রপতি হবেন এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সামনে রেখে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকার দলীয় সংসদীয় সভা। বৈঠকের পর চিফ হুইপ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এসেছে, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ। 21 তারিখ সন্ধ্যা 7:30 সময় বঙ্গভবনে শপথ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে নির্ধারণ হবে দ্বিপক্ষীয় সম্পর্ক। ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব বাধা মোকাবেলা করে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি সহ জনবান্ধব সব কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। পুষ্পস্তবক অর্পণের পর কবর জিয়ারত করেন তারা। পরে প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানাবে, তবে কোনো স্বার্থ থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে
আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। সব বাধা মোকাবিলা করে নির্বাচনী প্রতিশ্রুতি ও 31 দফা সহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। প্রতারণায় আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর অবস্থিত অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জাদুঘরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় পরিবারের অন্য সদস্যরাও জামায়াত আমিরের সঙ্গে ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জাদুঘরের বিভিন্ন সংগ্রহশালা এবং খুঁটিনাটি ডাক্তার শফিকুর রহমানের সামনে উপস্থাপন করেন। সাধারণ দর্শনার্থীদের সঙ্গে পরিদর্শন শেষে বিকেলে জাদুঘর ত্যাগ করেন তিনি। জনপদের সময়ে আরও থাকছে। মিয়ানমারে দীর্ঘদিন জিম্মি রাখার পর 24 জেলেকে ফেরত দিল আরাকান আর্মি। লোহার রড দিয়ে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ। প্রক্রিয়া চলছে বাকিদেরও ফিরিয়ে আনার। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। গ্যাস সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের মজুদ সক্ষমতা 2 মাস থেকে বাড়িয়ে 3 মাস করার পরিকল্পনা চলছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সবাই ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাস সংস্কার সহ 10টি প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্যরা। 2026-27 অর্থ বছরের দ্বিতীয় একনেক সভায় উত্থাপন করা হয় 12টি প্রকল্প। নীতিগত যাচাই বাছাই শেষে 10টি প্রকল্প পায় একনেকের সবুজ সংকেত। এতে ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8,488 কোটি 71 লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিফিং করেন সাংবাদিকদের। জানান, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাসের সংস্কার এবং ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1154 কোটি 83 লক্ষ 1,000 টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে বাস্তবায়িত হবে। অর্থনীতিকে আবারও উৎপাদনশীল পর্যায়ে নিতে সরকারকে সময় দিতে হবে বলে দাবি প্রতিমন্ত্রীর। জানান, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। এদিকে জরুরি প্রয়োজন বিবেচনায় 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে 14 কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় অপরাধ আড়াল করতে চাইছে বলে মনে করেন কক্সবাজার ক্যাম্পে আশ্রিতরা। নেপিডের অবস্থানকে সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, এই ধরনের বক্তব্যে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাড়তে পারে জটিলতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 2017 সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়। সেই রোহিঙ্গার ঢলে 9 বছর পূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি বলা হয়েছে। রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী মিয়ানমারে নেই বলেও উল্লেখ করা হয়। মিয়ানমারের দাবি, বাংলাদেশে দেয়া 8,28,824 জনের তালিকা থেকে গত 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনের তথ্য যাচাই করা হয়েছে। তাদের মধ্যে 3,08,797 জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসাবে শনাক্ত করা হয়েছে। এমন বিবৃতিকে
প্রত্যাখ্যান করে মিয়ানমারের রোহিঙ্গা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গা নেতারা। তাদের দাবি, দীর্ঘ সময়ে অর্ধেকেরও কম তালিকা যাচাই করায় প্রমাণ করে প্রত্যাবাসনে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে। আর রোহিঙ্গাদের বাঙালি বলা সেটিকেও নাটক বলে অবহিত করেছেন রোহিঙ্গারা। বছরের মধ্যে 4 লাখ গজ্জে দৌলে ইস্তার তুই গরিব কি মনসা নাকি মনসা নাই গুড়া ফান্দি তো বুঝি হারে তো কুল দুনিয়ায় এনলি তার তো ইন্টারেস্ট নাই রোহিঙ্গার খেলে যাই বললা ইতারা বলকে রোহিঙ্গা হন আসদু নদু দূরে বেলা চেষ্টা করিব। আর শুরুতুল হয়ে বর্মার তো পলিটিক্যাল উইলিংনেস নাই রোহিঙ্গা যিন বাংলাদেশত মারা সেই তারারে অ্যাকসেপ্ট করে দেন কারণ পলিটিক্যাল উইলিংনেস নাই ইতারা হনদিন আর ইজিলি নলিবি ইয়ান মনের লেখা করিব আর রোহিঙ্গা বিলিভ করি এলা ইন্টারন্যাশনাল কমিউনিটি এই বেন্দুর বাংলাদেশ তো বোঝা করে দে ই তারা নেলা দি ভাজিতে মানুষ ইনরা আসানার সাথে নলিব ইয়ান তারার কনসেপ্ট। অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমারের বক্তব্য মূলত একটি কূটনৈতিক কৌশল। আমাদের সরকারের পক্ষ থেকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্যটি দিয়েছে তাদের এখানকার প্রতিনিধির কাছে সেটি যথেষ্ট বলে এবং সেটা যথোপযুক্ত বলে মনে করি। তবে মিয়ানমারের এই ধরনের বক্তব্য প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্যতম বড় জটিলতা মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এই ডেটা তো আর বাংলাদেশ সরকার এককভাবে করেনি, এটি জাতিসংঘের যৌথ একটি এক্সারসাইজ। যৌথভাবে ভেরিফাই করে এই ডেটা তৈরি করা হয়েছে ফ্যামিলি ট্রির আন্ডারে। সুতরাং এখানে কারোই অস্বীকার করার কোনো উপায় নেই যে এই লোকগুলো মিয়ানমার থেকে এসেছে এবং তাদের পরিবারে নতুন শিশু জন্মগ্রহণ করেছে। সুতরাং যদি মিয়ানমার কর্তৃপক্ষ এই ধরনের কথা বলেন তারা হয়তো অর্ধসত্য বলছেন আর কি। 2018 সালে বাংলাদেশ 8,24,000 রোহিঙ্গার তথ্য মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। সেই জনগোষ্ঠীর পরিবার ও সদস্য সংখ্যা পরবর্তী সময়ে বেড়েছে। এখন 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মিয়ানমারের আরাকান আর্মির হাতে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন 24 জেলে। বিজিবির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। স্বজনদের কাছে ফিরে উচ্ছ্বসিত জেলেরা। বাংলাদেশ মিয়ানমার নাপ নদীর জলসীমায় বিজিবির প্রতিনিধি দলের কাছে দীর্ঘদিন জিম্মি থাকা 24 জেলেকে হস্তান্তর করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পরে ট্রলারে করে তাদের টেকনাফ জেটি ঘাটে ফিরিয়ে আনা হয়। বিজিবি জানায় 2025 সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের বিভিন্ন স্থানে আটক রাখা হয়। মানবিক বিবেচনায় বিজিবির উদ্যোগে ধাপে ধাপে জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসাবে 24 জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে 18 বাংলাদেশি ও 6 জন ক্যাম্পের রোহিঙ্গা। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। আর দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের কাছে ফেরার খবরে টেকনাফ জেটি ঘাটে ভিড় করেন পরিবারের সদস্যরা। ইচ্ছা করে হনো বারবার ভিতরে করে দিন বাংলাদেশের সীমার ভিতরে আছে মানে জোয়ার বাড়ে খানা করে নামাই দেয় মানে তারা আর দড়ি হয়ে নামাজ বাদে ভাই আর ফাই দিয়ে খুশি হই ইনশাআল্লাহ। এদিকে বুধবার বিকেলে টেকনাফ জেটি ঘাটে সংবাদ সম্মেলনে বিজিবি জানায় মিয়ানমারে এখনো আটক থাকা বাকি জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আটক জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে 19 আগস্ট পর্যন্ত আরাকান আর্মি 434 জনকে আটক করেছে। এর মধ্যে বাংলাদেশি 222 জন ও রোহিঙ্গা 212 জন। এ পর্যন্ত 348 জনকে ফেরত আনা হয়েছে। এখনও আটক রয়েছেন 86 জন, যাদের মধ্যে 65 জন বাংলাদেশি ও 21 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। 19 কর্মদিবসে মামলা রায়। নড়াইলে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড। কুমিল্লায় স্বামী স্ত্রী সহ জেএমবির 3 সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিকেলে চট্টগ্রামে পিটিআই কনফারেন্স রুমে প্রাথমিক শিক্ষকদের কর্মশালা শেষে এই পরিকল্পনা জানিয়েছেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামো মনিটরিংয়ের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। আইনি বাধায় কেটে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য প্রধান শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। যে আগামী দিনগুলোতে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের ফুল মনিটরিং ইউনিট, মনিটরিং টিম আছে, তারা বিগত দিনগুলোতে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো মনিটর করত। এটাতে আমরা নতুন নীতিমালায় পুরো বদল আনছি। প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলা তিনতলায় হঠাৎ করে একটা স্কুল খুলে দিতে পারবে না। এটারও এই নীতিমালাগুলো ফলোড হচ্ছে কিনা, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো ফলোড হচ্ছে কিনা সেটাও মনিটরিং করবেন আমাদের ডিডি থেকে এটিও পর্যন্ত আমাদের যে মনিটরিং অফিসাররা আছেন। নড়াইলে ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 19 কর্মদিবসের মধ্যে দেয়া হয় মামলার রায়। দুপুরে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শেখ সামিদুল ইসলাম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, গত 20 জুলাই সদরের রামচন্দ্রপুর গ্রামের রবিউল শিকদার রবির ঘর থেকে উদ্ধার হয় শিশু জান্নাতুলের রক্তাক্ত মরদেহ। পরদিন সদর থানায় মামলা করা হয়। অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল। বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত রবিউলকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি 3 লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া হয়। যখন কার্যকর হবে এই রায়, তখন কার্যকর হলে আমি অনেক খুশি হব। আমাদের দাবি থাকবে এই মামলায় যাতে যে আদেশ হয়েছে এটা দ্রুততম সময়ের ভিতরে বাস্তবায়ন হয়। দেখছেন জনপদ সময়। রাজশাহী জেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিও। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণের লোভ দেখে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে চক্রের সদস্যরা। এতে সর্বশান্ত হয়ে পথে বসেছেন অনেকেই। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। আলোর আশা, মোহনা, আলবায়া, আত্মাবারা স্বচ্ছতা সমবায় সমিতি ও এনজিওতে 1 লাখ টাকা রাখলে মাসে 15% লভ্যাংশ দেওয়া হবে। প্রথমে টানা কয়েক মাস মুনাফাও দেওয়া হয়েছে। এরপর গ্রাহকের বিশ্বাস অর্জন করে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রের মূল হোতারা। গেল 2 বছরে অর্ধশতাধিক অনিবন্ধিত সমবায় সমিতি ও এনজিও গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে। স্বল্প বিনিয়োগে টাকা দ্বিগুণ আর সহজ শর্তে ঋণের লোভ, ঠিক এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহীর 9টি উপজেলা ও মহানগর এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ভুয়া এনজিও ও তথাকথিত সমবায় সমিতি। তবে অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে শতাধিক নামসর্বস্ব ভুইফোর প্রতিষ্ঠান। রাজশাহীর গোদাগাড়ি, পবা, তানোর ও বাগমারা এলাকায় গ্রাহকের মূলধন ও সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েছে ভুয়া এনজিওর কর্তা ব্যক্তিরা। অনেক সময় জনগণের হাতে ধরা পড়ায় পুলিশে দেয়া হয়েছে। অনেকে তাদের প্রতারণার জালে পড়ে হয়েছে নিঃস্ব। 60 থেকে 70 কোটি টাকা মারা গেছে। আমি 24 লাখ টাকা রেখেছি এবং আমার মতো আরো অনেকেই, আমার চেয়ে অনেক বেশি টাকা অনেকে রাখছে। 40% দেবো, 30% দেবো, এভাবে বলে দেয় না। এখন বলা আছে। বিভাগীয় সমবায় সমিতির শীর্ষ কর্মকর্তা বলেন, ভুয়া এনজিও বা সমবায় সমিতি পরিচালনা করা দণ্ডযোগ্য অপরাধ উল্লেখ করেই অপরাধে জড়িতদের 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান। সমবায় আইনের 9 ধারা এটা দণ্ডযোগ্য অপরাধ, এতে 10 বছরের কারাদণ্ড। তখন আইন অনুযায়ী আমরা এটি থানাকে ইনফর্ম করি। এদিকে জেলা প্রশাসন বলছে, অবৈধ এনজিও ও নিবন্ধন নেই এমন সমবায় সমিতির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যখন এই ধরনের এনজিওর কার্যক্রমের বিষয়ে খবর পাই, আমরা স্থানীয় প্রশাসন যারা থাকে, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের স্থানীয় যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, তাদের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা নির্দেশনা দিয়ে থাকি। গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। অভিযোগগুলো যখন আমাদের কাছে আসে, তখন এই স্পেসিফিক ধারায় আমরা
থানায় মামলা নেই এবং তদন্ত করি। তদন্ত রিপোর্ট আমরা আদালতে জমা দিই। আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলে তখন আমরা তাদেরকে গ্রেফতার করি। বর্তমানে জেলায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমাজসেবা সমবায় সমিতি কর্তৃক অনুমোদিত বৈধ এনজিও ও সমিতির সংখ্যা 1179টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জনপদ সময়। পাবনায় অস্বাভাবিক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। সম্প্রতি কুকুরের আক্রমণে আহত হয় মায়ের কোলে থাকা 7 মাসের শিশু। এছাড়াও গেল 2 সপ্তাহে জেলায় নারী ও শিশু সহ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে অন্তত অর্ধশত। পৌরসভা সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লা রিপোর্ট। পর এখন ঢাকায় চলছে শিশুটির চিকিৎসা। শুধু রায়হানি নন, বেওয়ারিশ কুকুরের আক্রমণে দৃষ্টিশক্তি হারানোর উপক্রম 7 বছরের শিশু আরাফাত শেখের। একইভাবে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশু সহ অর্ধশত আহত রয়েছেন জেলায়, অথচ উদাসীন পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন বলে দাবি এলাকাবাসীর। কুত্তাগুলো এখন বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষকেও কামড়াইছে। কুকুরগুলো মাইনে দিলে পরে সবার জন্যই ভালো। সরকার বলতেছে সব জায়গায় ফ্রি ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু আসলে ফ্রি ভ্যাকসিন তো কেউ পাচ্ছে না। এগুলো সরকারিভাবে দেওয়ার কথা, কিন্তু এগুলা তা দিচ্ছে না। রোগীগুলো বাইরে থেকে কিনতে, সবাই তো আর সমান না। নার্স হিসেবে যতটুকু সেবা প্রদান করে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি ভালোভাবে সেবা দেওয়ার জন্য। কয়েকটা রোগীর অবস্থা বেশি ইনজুরি হওয়ার কারণে আমাদের হসপিটালে ভর্তি দেওয়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এবং সমন্বয় সভাতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পানি সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে পৌরসভা এটার একটা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা পানি সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি এবং আমরা এটা খুব দ্রুত একটা নিধনের একটা ব্যবস্থা নেব। গত 1 মাসে জেলায় কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশু সহ অন্তত শতাধিক নারী পুরুষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতায় হোটেলে আগুনে 5 বাংলাদেশি সহ মৃত্যু 9, আশঙ্কাজনক বেশ কয়েকজন। একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, দ্রুতই মরদেহ দেশে আনার ঘোষণা। 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকাল। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। শুক্রবার সন্ধ্যায় শপথ। এবং শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সমমর্যাদার ভিত্তিতে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সম্পর্ক, বলেন উপদেষ্টা রিজভী। সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।